হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। ঈশাকেও কবুল বলতে বলা হলে ঈশার যেন গলা দিয়ে শব্দ উচ্চারিত হচ্ছে না। সামান্য 3টে শব্দ, তাতেও কত পরিশ্রম হচ্ছে। ঈশার নিশ্চুপ আচরণ ভাবালো সবাইকে, তবে শ্রাবণ নির্বিকার। সে ঈশার হাতটা আরেকটু শক্ত করে ধরলে ঈশা তাকে দেখে, গোটা মানুষটাকে একটু একটু করে খুঁজিয়ে খুঁজিয়ে দেখে। না, এ যে তারই শ্রাবণ, তার ভালোবাসার মানুষ, তার আপন মানুষ। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। ঈশার মুখ থেকে উচ্চারিত ধ্বনিমালা দীর্ঘ কোলাহল বাঁধিয়ে দেয় উপস্থিত মহলে। সবাই একই সাথে জাগর দিয়ে জানান দেয় আলহামদুলিল্লাহ। বাসর রাতে ঝগড়া খানিক রহস্য নয় কি? না না, কেবল খানিক রহস্য নয়, বিশাল রহস্য লুকিয়ে আছে এখানে। রাত আনুমানিক 2টা। এখনো বিয়ের সাজ পোশাকে বসে আছে ঈশা, গাল দুটো ফুলিয়ে চোখের কোণে জল নিয়ে। কি হলো, কি হচ্ছে শ্রাবণের বুঝতে অনেকটা সময় লেগেছিল বটে, তবে সে যখন ঘটনার মূল অনুমান করতে সক্ষম হয়েছে, তখন ঈশার শ্রাবণের ঘর ছেড়ে নিজের ঘরে যাওয়ার পালা। অনেক কষ্টে তাকে আটকানো গেলেও এখনো মানানো যায়নি। কান্না করে ঠোঁট ফুলিয়ে আপাতত ব্যালকনিতে অবস্থান করেছে সে। শ্রাবণ এখনো চেঞ্জ করতে পারেনি। আরোবার নামিরাকে বলে ঈশার জন্য খাবার আনিয়েছে। সবেই তারা দরজার ওপাশ থেকে 1 প্লেট ভাত আর বিভিন্ন আইটেমের ভর্তা মাখানো দিয়ে গেল। সবই ঈশার পছন্দের। দেখা যাক এতে তার মনোহরিণীর রাগ কমে কিনা। ব্যালকনির থাইয়ের উপর টোকা দিল শ্রাবণ। ওপাশ থেকে ঈশার কোনো সারা শব্দ পাওয়া গেল না। শ্রাবণ আরেকবার টোকা দিতে নিয়েও দিল না। থাই খুলে ব্যালকনিতে পা রাখলো। মুহূর্তে একদমক ঠান্ডা বাতাস এসে বাড়ি খেল তার শরীরে। রাতের শহরে শীত নামের বস্তুটির আবির্ভাব ঘটেছে বেশ কিছুদিন পূর্বেই, তবে একে উপলব্ধি করতে হলে অবশ্যই রাত বেড়েতে একরকম অভিমানে মন নিয়ে ঝিমোতে হবে ব্যালকনিতে। ঈশা ঈশা অন্যমনস্ক নিশ্চুপ ভঙ্গিতে পা তুলে হাঁটু জড়িয়ে বসে আছে ছোট্ট মোড়াটায়। তার সামনে আরেকটি মোড়া, সাথে ছোট্ট একটা টি টেবিল। শ্রাবণের হাতে ধরে রাখা প্লেটটা সে ছোট্ট টেবিলটাতে রাখলো। পরক্ষণে এক পলক তাকালো ঈশার পানে। ঈশা এখনো আগের মতোই বসে আছে। ওকে দেখে মনেই হচ্ছে না বাস্তব জগতে তার কোনো অস্তিত্ব আছে কিনা, কেননা সে ভাবনার জগতেই বিভোর। সারাদিন এত ধকল গেল, তিতির বলছিল একদমই কিছু খেতে পারিসনি। বসতে বসতে কোমল গলায় কথা পারল শ্রাবণ। ঈশা এখনো নিশ্চুপ, মুখের রাগ কাটছে না একদম। এতক্ষণে তো অনেক ক্ষুধা লাগার কথা। নাক টানলো ঈশা। এবারেও জবাব না পেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। ঈশা যে কথাই বলছে না আর না কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে, এভাবে হলে কিভাবে হবে? কিন্তু শ্রাবণ হাল ছাড়ল না। ঈশার চুপ থাকাটাকে সে সম্মতি ধরে নিয়ে ঈশার পাশাপাশি বসলো। প্লেটটা তুলে নীরব থেকে ভাত মাখালো। অতঃপর 1 লোকমা তুলে ধরলো ঈশার সামনে। ঈশা মুখে কিছু না বললেও শ্রাবণকে বেশিক্ষণ অপেক্ষা করালো না, চুপচাপ খেয়ে নিল। ঈশা যখন খাচ্ছিল তখন মনে মনে নিজেকে শাবাশি দিল শ্রাবণ। অ্যাটলিস্ট একটু হলেও ঈশার মনের কথা সে বুঝতে পেরেছে। কম হয়ে গেল তাই না? খালি প্লেটটা নির্দেশ করে শুধালো শ্রাবণ। ঈশা জবাব দিল না। শ্রাবণ আর এই নিয়ে ঘাটালো না ঈশাকে। আসল টপিক তো এখনো পড়েই আছে। ওই চিঠিগুলো আমার নামে এলেও আমি জানি না কে পাঠিয়েছে। ইভেন কখনো জানার চেষ্টাও করিনি। বিশ্বাস করো, কখনো পড়া তো দূর, হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। চিঠি? হ্যাঁ, চিঠি নিয়েই এই মন কষাকষির সূত্রপাত। শ্রাবণের আলমারিতে শ্রাবণের নাম করে বেশ কখানা চিঠি পেয়েছে ঈশা, যা দেখে হৃদয় ভাঙে ঈশার। যে মানুষটা ছোট থেকে ওকে ভালোবেসে এসেছে, আজ তার আলমারি জুড়ে কার বসবাস? কে এই রমণী? কে তার শ্রাবণকে এত যত্ন করে চিঠি লিখে আলমারি ভর্তি করেছে? আজকেও একখানা চিঠি এসেছে। শ্রাবণের বিয়ের দিনটাও পার পেল না। আমাকে বিশ্বাস করো, আমি এসব বিষয়ে জানি না কিছুই। মনোহারিণীর অশ্রুসিক্ত নয়ন
আমাকে দ্বিখণ্ডিত করছে ইস্যু পাখি, তীব্রভাবে আঘাত করছে অন্তঃস্থলে। এটুকু বলেই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। অভিমানের চূড়া বড্ড উঁচু ঈশার, কিছুতেই গলছে না। বউ পাখি, আমাকে একটু বিশ্বাস করো। বউ পাখি ডাকটা ঈশার অপরিচিত নয়। ছোটবেলায় অনেকবার হাজারবার শুনেছে এই মানুষটার মুখে। তবে তুমি বলে সম্মত হন এক তীব্র অনুভূতি নাড়া দিয়ে উঠল ভেতরে। সে পাশ ফিরে দেখল শ্রাবণকে। তার আকুলতা মিশ্রিত নেত্রযুগল কোনো দিন মিথ্যা বলেনি, আজও বলছে না। তবুও ঈশার রাগ অভিমান কমল না 1 ইঞ্চিও। অবশ্য এর পেছনেও যথাযথ কারণ রয়েছে। আমি কি একদমই ক্ষমার অযোগ্য? কেন তুমি এই চিঠিগুলো কখনো খুলে দেখোনি? কেন জানতে চাওনি এর পেছনে কে আছে? আছে কোনো যুক্তিযুক্ত জবাব? এতক্ষণে কথা ফুটল ঈশার মুখে। শ্রাবণ ভাবনায় পড়ে গেল ঈশার কথায়। রেগে হলেও যথাযথ কথাই বলেছে ঈশা। জানি না, তবে একজনকে সন্দেহ হয়েছিল কয়েক বছর পূর্বে। বাহ, বেশ তো। তবে কেন তার খোঁজ নাওনি? প্রয়োজন মনে করিনি, কারণ আমি সর্বদাই আমার ইস্যু পাখিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। অন্য কেউ আমার জন্য মরল বা কে আমার জন্য বাঁচলো, আমার সত্যি কোনো মাথা ব্যথা ছিল না। আজও নেই, আগেও ছিল না। ঈশা নিষ্পলক চেয়ে রইল শ্রাবণের পানে। এমন নয় যে অবিশ্বাস করছে তার ভালোবাসার মানুষটিকে, কেননা ঈশা চেয়েও কোনোদিন অবিশ্বাস করতে পারবে না তাকে। সেই দুঃসাহসও নেই ওর। তবে এটাও সত্যি, প্রায় শখানেক চিঠি দেখে ওর বুকটা কেঁপে উঠেছিল অজানা ভয়ে। আজই ওদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটলো, আর আজই এমন এক বিষাদিত অনুভূতির শিকার হতে হলো। কেন আজই এসব ঘটতে হলো? কে সে যে আমার একমাত্র ডাক পিয়নকে আমার থেকে কেড়ে নেয়ার ফন্দি নিয়ে বসে আছে? ওর নাম মায়া। ঈশার বুকটা আরো একবার কেঁপে উঠল। মায়া? এই মায়া আবার কে? আমার সাথেই পড়তো। ফার্স্ট ইয়ার থেকেই আমার উপর ওর ভীষণ ক্রাশ ছিল। বারবার প্রপোজ করা থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে শুরু থেকেই ও জানতো তোমার কথা। কেবল ও নয়, আমার বন্ধুমহল থেকে শুরু করে এমন কেউ ছিল না যে তোমার কথা শোনেনি আমার মুখে। কিন্তু ওই যে পাগলামি, সেটা কখনোই ছাড়তে পারল না। বড়লোক বাপের একমাত্র মেয়ে, চলাফেরা ছিল অত্যাধুনিক। কিন্তু যেদিন থেকে বুঝতে পারলো আমি এসব পছন্দ করি না, কিংবা চিঠির সাথে আমার অদ্ভুত একটা টান রয়েছে, সেদিন থেকেই মায়া একদম পাল্টে গেল। ওয়েস্টার্ন ছেড়ে চলে এলো শাড়িতে, স্মার্টফোন ছেড়ে চলে এলো চিঠিতে। এত কিছু করেও তোমার মন পেল না কেন? কারণ আমার মনটা সর্বদাই এই মনটার সাথে জুড়ে ছিল। বলতে বলতে ঈশার গালে হাত রাখলো শ্রাবণ। ঈশা মনোযোগী হয়ে শুনছিল শ্রাবণের কথাগুলো। হঠাৎ শ্রাবণের গাঢ় ছোঁয়া পেয়ে শিউরে উঠল, খানিক কাঁপলো। চোখ বুজে অনুভব করলো এই পবিত্র ছোঁয়া। এই মানুষটা ওকে ঠিক কতটা ভালোবাসে সেটা কখনো মুখে বলা বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসি, খুব ভালোবাসি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। বলতে দেরি হলেও কাঁদতে ঈশার এক দণ্ড সময় লাগলো না। কান্নায় ভেঙে পড়তে শ্রাবণ শক্ত করে জড়িয়ে ধরলো ঈশাকে, একদম বুকের সাথে মিশিয়ে নিল। ফের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মৃত্যু ছাড়া আমাকে কেউ কোনোদিন তোমার থেকে আলাদা করতে পারবে না বউ পাখি। কপালে উষ্ণ ছোঁয়ার কান্নার দমক কমলো ঈশার। নাক টেনে টেনে চোখ মুছে বাচ্চা সুলভ গলায় বলল, আমার শীত করছে। ভেতরে যাবে? না। এখানেই শুরু করব। কি? চোখ বড় বড় হয়ে গেল ঈশার। শ্রাবণ বাঁকা হাসলো, গাল টোলে খানিক ঝুঁকলো ঈশার পানে, ফিসফিসিয়ে বলল, সোহাগ। এক বালতি লজ্জা যদি মাথার উপর হঠাৎ কেউ ঢেলে দেয় তখন বুঝি এমনই অনুভূতি হয়। দম বন্ধ হয়ে এলো ঈশার, শুকিয়ে এলো গলা, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আজ কোনো বাহানা নেই ঈশার কাছে। তাছাড়া ওর একটা শাস্তিও যে পাওনা ছিল শ্রাবণের কাছে, সে কথা তো বেমালুম ভুলে গিয়েছিল সে। ঘুমাবে না? কেমন বোকার মতো প্রশ্ন। শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে তাকালো ঈশার পানে। কি বলবে ভেবে পেল না, তবে ছাড়ও দিল না। ঘুমাবো, এসো। কোথায়?
ঈশার হাত টেনে ধরল শ্রাবণ। ঈশা খিচে বসে রইল মোড়ার উপর, একদম শক্ত হয়ে। শ্রাবণ ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আকস্মিক পাজা কোলে তুলে নিল ঈশাকে। ঈশার এবার অজ্ঞান হয়ে রাতটা পার করে দিতে বড্ড ইচ্ছে জাগলো। ভয়ে ভেতরে ভেতরে ভীষণ কাঁপছেও। এই অনুভূতিকে বকতে ইচ্ছে করছে। এ কেমন অনুভূতি, কেন এমন হচ্ছে? সোজা বিছানায় এনে বসালো ঈশাকে। ঈশা হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে এদিক সেদিক তাকালো। শ্রাবণ সন্দিহান গলায় বলল, কোলে তুললাম আমি, হাঁপাচ্ছ তুমি, ব্যাপার কি? কিছু না। ঈশা অস্বাভাবিক আচরণ করছে, যেটা দেখে বড্ড হাসি পাচ্ছে শ্রাবণের। ঠিক এই কারণে সে ঈশাকে জ্বালাতে এতটা ভালোবাসে। শ্রাবণ এগিয়ে গেল ঈশার কাছে, হাত দুটো ঈশার পানে এগিয়ে দিলে ঈশা মৃদু চেঁচিয়ে উঠে বলল, দাঁড়াও দাঁড়াও, আমার ভয় করছে। কিসের ভয়? এগুলো তো নর্মাল, এখানে ভয় পাওয়ার কি আছে? ঈশা সত্যিই ভীষণ ভয় পাচ্ছে, তবে শ্রাবণের মনে মনে যে অন্য কিছু। আমাকে একটু সময় দাও প্লিজ, আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই। কোনো সময় হবে না। তোমার কি একটু খারাপ লাগছে না? আমার কিন্তু বিরক্ত লাগছে এবার। আর কতক্ষণ? শ্রাবণের অস্থিরতা দেখে ঈশা মনে মনে নিজেকেই বকছে। সত্যি তো, শ্রাবণ তার অনুভূতিগুলোকে আর কতবার দমিয়ে রাখবে? তার না হয় ভয় হচ্ছে, কিন্তু শ্রাবণের বেলায় তো সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, আমি রেডি। বলতে বলতে চোখ জোড়া বুজে এলো ঈশার। বক্ষস্থল উঠানামা করছে ঊর্ধ্বশ্বাসে, ঠোঁট জোড়ে কাঁপছে মৃদু আকারে। শ্রাবণ ওর এহেম প্রতিক্রিয়ার বেশ মজা পাচ্ছে। ছোট্ট শব্দ আওড়ালো হুম। বলেই ঈশার মাথায় হাত দিল। চুলের ক্লিপ খুলছে ধৈর্য সহকারে। প্রায় অনেকক্ষণ যাবৎ শ্রাবণের হাত জোড়া ঈশার চুলের ক্লিপে এঁটে থাকলে একটু একটু করে চোখ মেলে তাকায় ঈশা। শ্রাবণ ওর চুল খুলতে সাহায্য করছে। ঈশা এক ধ্যানে চেয়ে থেকে কিছু বলবে, তার পূর্বে শ্রাবণ কোমল স্বরে বলে উঠল, সবে সবে সূচনা হইল আমাদের জীবনের এই নতুন অধ্যায়টির। হাতে অডেল সময় রয়েছে। তুমি সেই অডেল সময় থেকে যতটা খুশি সময় নিতে পারো। আমি অপেক্ষা করব, প্রয়োজন পড়লে সারা জীবন অপেক্ষা করব। কোনো তাড়া নেই। মানে? গলা ওখানে আটকে গেল। কোনো জবাব তৈরি হলো না মনের ভেতর। তবে অনেক কৃতজ্ঞতা বোধ জন্মালো মানুষটার প্রতি। সে তো আর এমনি এমনি বলে না, সবচেয়ে আলাদা এই মানুষটা, সবচেয়ে। আজ তানের এইচএসসি এক্সাম শুরু হয়েছে। শ্রাবণ আর ঈশার বিয়ের আনন্দের দিনগুলি কোনো মতে পার করে উঠতে উঠতেই বেচারির কষ্টের দিন শুরু। 2 সপ্তাহ মোটামুটিভাবে কাটিয়েছে, তবে আজ থেকে ওর হতাশার দিন শুরু হলো। তানি সর্বকালের অলস মেয়ে, তবে আজকের এই বিশেষ দিনে সে সবার আগে ঘুম থেকে উঠে পড়তে বসেছে ভালো মেয়ের মতো। নূপুর বেগমের মেয়ের অবস্থা দেখে রীতিমতো আতঙ্কে পড়ে গেছেন। ছুটে এসে তার কপালে মাথায় হাত টেকে বিস্মিত হয়ে শুধালেন। তানি জানে তার মা তাকে বিদ্রূপ করছে, তবে ইচ্ছাকৃত নয়, তাই আর পাত্তা দিল না। আনোয়ারা বেগম ওর পেছনে পায়েস নিয়ে ছুটাছুটি করছেন কতক্ষণ। আছে এতই সিরিয়াস যে মিষ্টির কোনো খাবারে মুখে তুলতে দেখা যায়নি। তিতির, ঈশা, আরব এবং তুতুন বেজায় দুশ্চিন্তায় পড়ে গেল এই বিষয়ে। অবিশ্বাস্য হলো সত্যি, এক্সামের চাপে মিষ্টি পাগলি মিষ্টি খেতে ভুলে গিয়েছে। ঈশার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে 2 দিন আগে। ওদিকে আরবেরও মাস্টার্স ফাইনাল চলছে। সময়টাই যেন পরীক্ষাময়। তাই আজ তানের প্রথম এক্সাম হলেও ভাই বোনেরা কেউই তাকে সঙ্গ দিতে পারল না। বেচারি তানি এক বুক হাহাকার নিয়ে একাই ছুটল এক্সাম দিতে। অবশ্য ঈশা আর আরব কথা দিয়েছে ওদের এক্সাম শেষে হলেই তানির হলের সামনে পৌঁছে যাবে। তারপর 3 জন মিলে মজা করতে করতে একসাথে ফিরবে। তুমি আরবের বোন না? রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে তানি। ওর বান্ধবী নীলার আসার কথা হয়েছে 2 জন একসাথেই যাবে এক্সাম দিতে। তবে নীলা না এলেও কিছু অবাঞ্ছিত প্রয়োজনীয় লোকের দেখা পেল তানি। ওর সামনে হ্যাংলা পাতলা গড়নের একটা ছেলে দাঁড়িয়ে আছে, নাম বাদশা। দেখলেই মনে হয় এক প্যাগ মদ গিলে দাঁড়িয়ে আছে, ঠিক ওভাবেই ঠুলতে থাকে। আজও এর ব্যতিক্রম নয়।
তানি বাচ্চাকে চেনে, গলির মোড়ে প্রায়শই দেখা যায় ছেলেটাকে বাইকের উপরে বসে সিগারেট খেতে খেতে বখাটেদের মতো আড্ডা দেয়, সঙ্গে মেয়েদের টিজ করতে ছাড়ে না। হ্যাঁ, তানি ছোট্ট করে জবাব দেয়। বাচ্চা অদ্ভুত চাহনিতে দেখতে থাকে তানিকে। তানির শ্যামলা গায়ের রং, তবে মুখ ভর্তি মায়া। বাচ্চা চোখ বুলিয়ে বলে, তোমার মুখটায় অনেক মায়া, দেখতে ঠিক আপনার মায়ের মতো, তাই না? তানির কথায় ভাবনারা জট পাকিয়ে গেল বাচ্চার। থতমতো খাওয়া গলায় বলল, হ্যাঁ। হঠাৎ পেছন থেকে কারো দম ফাটা হাসির শব্দ পাওয়া গেল। হাসির উৎস বরাবর তানি এবং বাচ্চা দুজনেই তাকালো। কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে আছে একজন হ্যান্ডসাম ছেলে, মুখে মিষ্টি হাসি, চোখে মুখে দ্বিগুণ বিদ্রুপতার ছাপ। তানি কথাটা বাচ্চা হজম করতে না পারলেও সে ভীষণ মজা পেয়েছে। আরাপ, তুই এখানে? বাচ্চার মুখে আরাফের নামটা শুনে বিরক্ত লাগলো তানির। ওর কাছে দুজনের আলাদা কোনো বর্ণনা নেই, দুজনকেই একই লাগে, দুইটোই বখাটে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে তানি। আরাফ হেঁটে এসে দাঁড়ায় তানির বাহু ঘেঁষে। তানির চোখ মুখ শক্ত হয়ে ওঠে অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায়। সে পেছনে ফিরে তাকায় গরম চাহনিতে, কিন্তু আরাফের মুখের বা চোখের কোনো পরিবর্তন নেই। সে অত্যন্ত স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। টিজ করার জন্য আজ বোধ হয় পর্যাপ্ত রমণী মেলেনি, তাই না? ভদ্র ভাষায় অত্যন্ত অভদ্র একটি প্রশ্ন করল আরাফ। তানির রাগ হচ্ছে এসব মুহূর্তের সাক্ষী হতে। সে চলে যেতে চাচ্ছে, কিন্তু কোনো অদৃশ্য বাধা তাকে যেতে দিচ্ছে না। মানে ফানে এক্সপ্লেইন করার সময় নেই। শ্রাবণ ভাইয়াকে চিনিস তো? বাচ্চা মনে মনে বড্ড খেপছিল আরাফের উপর, তবে শ্রাবণের নাম শুনতে ওর রুহু কেঁপে উঠল। একবার শ্রাবণের হাতে পড়েছিল এই বখাটে। অবশ্যই কোনো মেয়েকে উত্ত্যক্ত করাকালীন যা মারটা খেয়েছিল সেদিন আজও ভুলেনি। কেন? চিনলে চিনি, না চিনলে নাই, তোর সমস্যা কি? ওকে জানিস তো? তানিকে ইশারা করে। ভয় হলেও মুখে সাহস জমিয়ে রেখেছিল বাচ্চা, কিন্তু আরাফের কথার ধরনে সে সাহসটুকু ধরে রাখতে পারছে না। মনে হচ্ছে দুর্ভোগ জাতীয় কিছু আছে কপালে। তুই কি বলতে চাস? ক্লিয়ার করে বল, এত পেছাবি না। ওকে, সো লেট মি টেল ইউ ব্রো, ও শ্রাবণ ভাইয়ের বোন। আবার তানি তিতির তুতুলুম সবাই শ্রাবণ ভাইয়ের ভাই বোন। জানতিস না নিশ্চয়? কি বল, কত বড় উপকারটা করলাম তোর। বলে দাঁতকে নিয়ে ভ্রু নাচালো আরাফ। বাচ্চার মাথার উপর বড়সড় একটা বজ্রপাত ঘটে গেল। সত্যি বলতে আরাফ ওর উপকারই করছে, নয়তো আজ স্বয়ং যমরাজ ওকে উদ্ধার করতে পারতো না ওই যমদূত থেকে। বাচ্চা পালালো, একরকম দৌড়েই পালালো। ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আরাফ। তানি একবার বাচ্চার দৌড়ের পানে আরেকবার আরাফের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিজের এতটুকু ক্ষমতা ছিল না ওকে ভাগানোর। আমার ভাইয়ার নামটাই কেন নিতে হলো? সে কি, তোমার জন্য এখন আমি এই সব বকাটাদের সাথে মারামারি করব নাকি? দরকার হলে করবেন, আর একজনের নাম ভাঙিয়ে কেন খাবেন? ইওর সেফটি ফার্স্ট। আমি চাইলেও ওকে মেরে ভাগাতে পারতাম, কিন্তু এর পরে মায়ের ক্ষোভ প্রকাশ্যেও একটা না একটা ছিনকেরাই ঠিকই করতো। তবে এখন ব্যাপারটা কেমন হলো? শ্রাবণ ভাইয়ের ভয় হলেও ও তোমার দিকে দ্বিতীয়বার চোখ তুলে দেখার দুঃসাহস করবে না? এত লম্বা বর্ণনার পর তানির আর কোনো রূপ জবাব দিতে ইচ্ছে করলো না। সে চুপচাপ অন্যদিকে তাকিয়ে নীলার অপেক্ষা করতে লাগলো। আরাফ হাত ঘড়িতে দৃষ্টি বুলালো, 9:30 বাজে। ফের তানির পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এক্সাম দিতে যাচ্ছ? হুম? বাড়ির গাড়ি নিয়ে যেতে? কেন? আজকে প্রথম দিন, আর আজকে এমন একটা সিনক্রাইট হলো বাড়ির গাড়িতে রিল্যাক্সে চলে যেতে। হোপফুলি এমন কোনো প্রবলেম আসতো না। আপনাকে এত ভাবতে হবে না, আমি আমার ইচ্ছে মতো যাব। এই জন্য কারো ভালো ভাবতে নেই, অসহ্যকর একটা মেয়ে। আপনি খুব সহ্যের পাত্র হয়েছেন। তোমার জবাব অলওয়েজ জবাব, ঠোঁটের আগায় জমে থাক। ভাবার জন্যও তো মানুষ টাইম নেয়। হ্যাঁ থাকে। আপনি এবার আসুন, আমি কষ্ট করে যা পড়েছি
আপনার সাথে কথা বলতে যে সব ভুলে যাচ্ছি। আরাফ দমে গেল। না না, আজ সে মনে মনে ঠিক করে এসেছে তানির সাথে কোনো রোগ ঝগড়া করবে না সে। কিন্তু মনে মনে ঠিক করলেও কি, এই মেয়ের মুখ যে হাড়ে ছুটে, বাঁচতে হলেও জবাব দেওয়া আবশ্যক হয়ে পড়ে। উফ, ওকে, আই এম সরি। কখন যাবে? লেট হচ্ছে না? তানির মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেল। হাত ঘড়িতে নজর বোলালো। আজকে তো ফোনটাও সাথে আনেনি। নীলা কখন আসবে, কত দূর আছে কে জানে। কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমার ফ্রেন্ড আসবে। ছেলে না মেয়ে? ফট করে প্রশ্ন করে বসলো আরাফ। তানি স্বাভাবিকভাবে জবাব দিতে চাইলেও আরাফের আগ্রহতে কপালের ভাঁজ তীক্ষ্ণ করে তাকালো। সেটা দিয়ে আপনার কি কাজ? থতমত খেয়ে গেল আরাফ। আমতা আমতা করে বলল, না না, মানে ছেলে হলে তো এতক্ষণে এসে যাওয়ার কথা। মেয়ে বলেই বোধহয় লেট হচ্ছে। হা হা, সো ফানি। আরাফের চালাকিটা তানি ধরতে না পারলেও ব্যঙ্গ করলো তার ভাবনাকে। অতঃপর নিজেই আবার বিড়বিড় করে বলল, বেহুদা কথা হলে একদম সত্যি কথাই বলেছো লোকটা। কিছু বললে? না। তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। তানি মনে প্রাণে চাইলো আরাফকে না করতে, তবে সময়ের চিন্তা করে আর না করলো না। বলল, ঠিক আছে। আরাফ মনে মনে বেজায় খুশি হয়ে গেল, তবে মুখে একদমই প্রকাশ পেল না। এক্সাম শেষ করে বের হলো নামিরা আর ঈশা। ক্যান্টিনে যাবে বলে সেদিকে রওনা হলো। তবে যেতে যেতেই মাঝপথে দেখা গেল আরবের সাথে। আরবেরও এক্সাম শেষ হয়েছে। আরবকে পেতে ঈশা প্রথমেই ব্যস্ততা দেখালো তানিকে আনতে যাওয়ার। আরব তাড়া খেয়ে বলে চলে গেল আরব। ঈশা আর নামিরা কিছু খাওয়ার জন্য চলে গেল ক্যান্টিনে। কোনো রকমে দুটো সিঙ্গারা খেয়ে তাড়াহুড়ো করে বের হলো তারাও। শ্রাবণ আজ দুদিন ধরে ঢাকায় নেই, চট্টগ্রামে আছে কাজের সূত্রে। ক্যাডারের পদে নাম করা জব হয়েছে তার। সেই খাতিরে এদিকে সেদিকে ছুটাছুটি। আজ ফেরার কথা ছিল, তবে গেটের বাইরে শ্রাবণের গাড়িটা দেখতে মোটেও প্রস্তুত ছিল না ঈশা। হ্যাঁ, শ্রাবণ ফিরেছে, আর ফিরতেই সোজা তার কাছে চলে এসেছে। তবে এখানেও একটা কিন্তুর আবির্ভাব ঘটল। কালো ব্লেজার পরিহিত তার শ্রাবণ গাড়ির সাথে হেলান দিয়ে কথা বলছে একটা মেয়ের সাথে। সাথে অবশ্য আরেকটা ছেলেও আছে। দেখে মনে হচ্ছে সমবয়সী তারা। ঈশার চোখে আলাদা কিছু না পড়লেও মেয়েটার মায়া মিশ্রিত মুখখানা সূচের মতো ফুটল। কে এই মেয়ে? মায়া নয় তো? আরবের ডাকে ঈশার ঘোর কাটে। ঈশা সম্ভ্রম ফিরে পেয়ে এগিয়ে যায় ওদের দিকে। ঈশার নাম কানে বাজতে শ্রাবণ আর ওই মেয়েটা একসাথেই ফিরে তাকায়। শ্রাবণের চোখে পরিশুদ্ধ ভালোবাসা, আর মেয়েটার চোখে অদ্ভুত অসহায়ত্বতা। ঈশা ধীর পায়ে এগিয়ে যায় ওদের দিকে। তাদের সাথে থাকা দ্বিতীয় ছেলেটি সবার আগে উৎসুক হয়ে শুধালো। ঈশার তীক্ষ্ণ দৃষ্টি তখনও মেয়েটার প্রতি। শ্রাবণের মুখে বউ পাখির সম্বোধনে মেয়েটার যেন বুকে ব্যথা হলো। হঠাৎ হোঁচট খেলে মানুষ যেমন পড়ে যেতে নেয়, মেয়েটাও যেন পড়ে যেতে চাইল, তবে নিতান্তই নিজের মাঝে, নিজের মনে। ঈশা কাছে আসতে আসতে শ্রাবণ এগিয়ে এসে ওকে আলতো করে জড়িয়ে ধরে, একদম বেপরোয়াভাবে, যেন কাউকে দেখাতেই এমনটা করলো। ঈশার দু গালে হাত রেখে মৃদুস্বরে বলল শ্রাবণ। ঈশা মুচকি হাসলো। শ্রাবণ ওর কাঁধ জড়িয়ে নিয়ে দাঁড়ালো ছেলেটা আর মেয়েটার সামনে। পরিচয় করাতে বলল। ঈশা মৃদু হেসে সালাম দিল। তন্ময় সালামের উত্তর দিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ঈশা বুঝতে পারে তন্ময় ওকে কোন দুঃস্বপ্নের কথা বলছে, তাই মুচকি হেসে মাথা দোলায়। শ্রাবণও হাসে মুচকি মুচকি। ফের মেয়েটার দিকে ইশারা করে স্বাভাবিক গলাতেই বলে। বুকের ভেতরটা কেমন করে কেঁপে উঠল ঈশার। সমস্ত মুখ, সমস্ত আনন্দ এক মুহূর্তেই বিষাদময় হয়ে উঠল। তবুও স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে বলল, হাই মায়া আপু, কেমন আছেন? মায়ার মুখখানা সত্যি বড্ড মায়াবী। ঈশা মলিন হাসে। মায়া জবাবে বলে,